গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ জেকে ইউনিভার্স থেকে ভারতের ইতিহাস থেকে একটি ক্লাস নাম্বার 2 বলছি এখানে, কারণ এর আগের সপ্তাহে আমরা একটি ক্লাস নিয়েছিলাম ভারতের ইতিহাস থেকে প্রাচীন যুগের ইতিহাস। তো আজকে আমরা আধুনিক যুগের ইতিহাস থেকে কিছু প্রশ্ন সলভ করব। ঠিক আছে, তো আমাদের যে ক্লাস রুটিন আছে, তোমরা যে রুটিন পাচ্ছ আমাদের মার্চ মাসের 2025-এর ক্লাস রুটিনে, আমার ক্লাস সকাল 7:30 থেকে পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশনে। বিভিন্ন ক্লাস আমরা প্রোভাইড করছি, সায়েন্স থেকে ক্লাস পাচ্ছ, ইতিহাস, ভূগোল, সব রকম ক্লাস তোমরা পাবে। ক্লাসগুলো পেতে আমাদের টেলিগ্রামে কানেক্ট থাকো, প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক পাচ্ছ আমরা। এবং আমাদের যে পেড কোর্সগুলো আমরা করাচ্ছি, TWS একাডেমি অ্যাপ, এই অ্যাপ তোমরা প্লে স্টোরে যাও, TWS একাডেমি সার্চ করো, দেন অ্যাপ পেয়ে যাচ্ছ। এবং এখানে আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি, দেখে রাখো যে সমস্ত নিউ ব্যাচ রয়েছে, SSC ফাউন্ডেশন ব্যাচ, 5 মাসের টোটাল সিলেবাস কভারেজ আছে উইথ এমসিকিউ প্র্যাকটিস, পিডিএফ নোট, পাশাপাশি তোমরা মক টেস্টও পাচ্ছ। তো এই রেলের ব্যাচ এবং আমাদের এসএসসি জিডিএমটিএস এর ব্যাচ, এগুলো কিন্তু নিউ ব্যাচ রয়েছে। এনএম জিএনএম এর জন্য ব্যাচ, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, আরও অনেক ব্যাচ রয়েছে। এখানে আমি আর অত ডিসকাস করছি না। তোমরা অ্যাপ ভিজিট করলে সেখানে মাই কোর্স অপশনে গেলে প্রত্যেকটা ব্যাচ আছে, পরীক্ষা ওরিয়েন্টেড ব্যাচ, একটু খেয়াল করলে পেয়ে যাচ্ছ। তো চলো আমরা আজকে এমসিকিউ প্র্যাকটিস করব ইতিহাস থেকে, হিস্টোরি থেকে। হিস্টোরি আমরা একটা সাবজেক্ট যে কম্পিটিটিভ ফিল্ডে ইতিহাস না পড়লে সে চাকরি পাবে না, সে যতই ম্যাথ করুক, ইংলিশ করুক বা এটা ওটা পড়ুক, ঠিক আছে, ইতিহাস পড়তেই হবে তোমাকে, এবং ভালো রকম পড়তে হবে। বিশেষ করে ইতিহাস, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, প্রাচীন, মধ্যযুগ, আধুনিক যুগের ইতিহাস, সব রকম ইতিহাস আমাদের পড়তে হবে। আদি ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রশ্ন হচ্ছে আদি ব্রাহ্ম সমাজ, প্রথম যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিল কে বলতো? রাজা রামমোহন রায়। কিন্তু এটা আদি নয়, শুধু ব্রাহ্ম সমাজ যদি বলা হয়। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে কি বলতো? রাজা রামমোহন রায়। প্রথম ছিল ব্রাহ্ম সভা, 1828, 1830-এ হয়ে গেল ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজের এর প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা রামমোহন রায়। দেখো, ব্রাহ্ম সমাজ বহুদিন চলছে, এবার তার মধ্যে এবার একের পর এক যুগ যখন চেঞ্জ হচ্ছে, তার মধ্যে কি হলো? বিভিন্ন রকম মতভেদ তৈরি হলো, বিভিন্ন ব্যক্তি সদস্য আছে, মত পার্থক্য হলো, ভেঙে গেল। একদল পুরনো তত্ত্বে বিশ্বাসী আদি ব্রাহ্ম সমাজ গঠন করলো, আর একদল হলো নববিধান ব্রাহ্ম সমাজ হলো। আদি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, 1866 সালে ব্রাহ্ম সমাজটা ভাগ হয়ে যাচ্ছে, দেবেন্দ্রনাথ ঠাকুর আদি ব্রাহ্ম সমাজ তৈরি করছে। আরেকদল নতুন কিছু কনসেপ্ট নিয়ে আসছে, কেশবচন্দ্র সেনের নেতৃত্বে নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয় পরবর্তীতে 1880 সালে ওটা। আচ্ছা, গান্ধীজি হিন্দ স্বরাজ বলে একটা বই লেখেন। এই হিন্দ স্বরাজ লিখেছিলেন কখন? এটা থেকে প্রশ্ন আসে পরীক্ষায়, ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে এটা ধরা হয়। কত সাল যদি আমরা দেখি, 1909 সালে এটা লিখেছে। গান্ধীজি ইংল্যান্ড থেকে ভারত যাত্রায় নৌজাহাজে, সবরমতী আশ্রমে থাকাকালীন ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাত্রায় নৌজাহাজে, নাকি চম্পারণ সত্যাগ্রহের সময়? তাহলে 1909 যখন আমরা বললাম, তাহলে চম্পারণ সত্যাগ্রহ হবে না। চম্পারণ সত্যাগ্রহ কখন হয়? 1917 সালে হয়। ইংল্যান্ড থেকে ভারত যাত্রা নয়, ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাত্রায় নৌজাহাজে থাকাকালীন তিনি হিন্দ স্বরাজ এই বইটি লিখেছিলেন। অপশন সি রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, নববিধান। নববিধান ব্রাহ্ম সমাজ সম্পর্কে আমি একটু আগেই বললাম প্রথম প্রশ্নেই। নববিধান ব্রাহ্ম সমাজ, নতুন ভাবনা চিন্তা তাদের মধ্যে ছিল, এবং এটা কেশবচন্দ্র সেনের নেতৃত্বে 1880 সালে গঠিত হয়। মনে রাখতে হবে একই সঙ্গে। তাহলে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়। প্রথম ছিল ব্রাহ্ম সভা 1828 সালে, আত্মীয় সভা 1815 সালে রাজা রামমোহন রায়। তাহলে আত্মীয় সভা 1815, 1828, এগুলো সব সমাজ সংস্কারের উদ্দেশ্যে। সমাজে একটা সময় খুব গোঁড়ামি ছিল, আমরা জানি। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা সেটা বন্ধ করার জন্য সচেষ্ট হন, এবং আইনও হয় 1829 সালে। লর্ড উইলিয়াম বেন্টিং তৎকালীন
বাংলার গভর্নর জেনারেল ছিলেন সেই সময় রুল হয়, আইন হয় সতীদাহ প্রথা নিবারণ আইন। কার উদ্যোগে? রাজা রামমোহন রায়ের উদ্যোগে। তো সেই সময় দেখো ধর্মীয় গোড়ামি ছিল হিন্দু সমাজে বা হিন্দু ধর্মে, কিন্তু ওই সতীদাহ প্রথা ধর্মীয় বিষয় ছিল না, এটা ছিল অ্যাকচুয়ালি দেশাচার, মানে মানুষ নিজেরাই তৈরি করেছে। ঠিক আছে, খুব মানে ভয়ঙ্কর একটা বিষয় ছিল যে তোমার নববিবাহিত ধরো দাম্পত্য জীবন, স্বামী মারা গেলে স্বামীর চিতায় নতুন তার ওয়াইফকে পুড়িয়ে দেওয়া হতো, যেটাকে বলা হচ্ছে সতীদাহ প্রথা, সতীদাহ করা হতো। তো এরকম কিছু ছিল যেটা কিন্তু ধর্মের মধ্যে নেই, ধর্মের মধ্যে নেই, ধর্মীয় কুসংস্কার। ঠিক আছে, যেমন পরবর্তীকালে বিধবা বিবাহ আইন, 80 বছরের তখন ওই যে সামাজিক রীতিনীতি, ব্রাহ্মণের সঙ্গে ব্রাহ্মণের বিয়ে। ঠিক আছে, ব্রাহ্মণ খুঁজে পেতে হবে, তারপর তো বিয়ে দেবে। একটা ব্রাহ্মণ 80 বছর বয়স, তার হয়তো 100টা বিয়ে হয়েছে, এরকম ঘটনা পাওয়া গেছে ইতিহাসে। তো যাই হোক, তো সেই যে ব্যাপারগুলো, তার 80 বছর বয়সের বৃদ্ধর সঙ্গে একটা 10 বছরের মেয়ের বিয়ে হলো, মারা গেল স্বামী কিছুদিন পরে। তো সেই যে মেয়েটা, তার যখন বিয়ের বয়সই হয়নি, সে কি আর বিয়ে করতে পারবে না? এটা কিন্তু হিন্দু ধর্মের নাম দিয়ে চালানো হতো। হিন্দু ধর্মে এই বিষয়টা কিন্তু নেই, বিধবা বিবাহ দেওয়া যাবে, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ধর্মীয় শাস্ত্র থেকেই দেখালো। সাধারণ মানুষ কি, সাধারণ মানুষ সহজে মানতে চাইছে না, অনেক ব্যাপার আছে, যাই হোক সেই বিষয়ে আমি আর যাচ্ছি না। তো পরবর্তীকালে ওই আইনটাও হলো, তাই তো। তো এই যে বিষয়টা, এখন মানুষ কিন্তু ব্যাপারটা ধর্মের মোড়কে অনেক কিছু দেখাতে চায়, আদৌ সেই জিনিসটা ধর্মে আছে কি নেই সেটা অনেকে যাচাই করে না। ঠিক আছে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে ধর্মীয় অনেক কুসংস্কার কিন্তু ছড়িয়ে পড়ে। একটা মানে কি বলবো, কোথাও একটা হয়ে গেছে এমন একটা ঘটনা, ওইটা দিয়ে চললো, বিষয়টা যে আদৌ ধর্মে আছে কি নেই সেটা অনেকে যাচাই করে না। তো এই বিষয়টা বোঝার দরকার আছে। তাহলে হিন্দু ধর্মে সেই সময় হিন্দু থেকে মানুষ কনভার্ট হয়ে অন্যান্য ধর্মে চলে যাচ্ছে, ইসলাম ধর্মে, খ্রিস্টান ধর্মে, অন্যান্য ধর্মে। কারণ কি? কারণ এই সমস্ত যদি সতীদাহ প্রথা যদি চলতো, তাই না, এটা কিন্তু যে লর্ড উইলিয়াম বেন্টিং বন্ধ করেছে তা নয়, অনেক আগে ছিল। একটা সময় আকবর বন্ধ করেছিল, মুঘল সম্রাট আকবর অফ করেছিল, তার আগে বিন তুগলক অফ করেছিল সেই সময়। তার পরবর্তী ঔরঙ্গজেব এই সতীদাহ প্রথা এটা রদ করে। তো প্রত্যেক রাজাদের আমলেও সেই সময় বহুদিন ধরে ছিল, সেটা আইন করে পরবর্তীকালে ইংরেজদের আমলে বন্ধ হয়, সেটা 1829 সাল। ঠিক আছে, যাই হোক অনেক কথা এখানে আমি বললাম। এবার প্রশ্ন হচ্ছে, অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ কে ছিলেন? অর্থনৈতিক জাতীয়তাবাদ, এখানে এই পথিকৃৎ ছিল আর.সি. দত্ত, রমেশচন্দ্র দত্ত, রমেশচন্দ্র দত্ত, আর.সি. দত্ত। তো বর্তমান ভারতবর্ষের যে সিচুয়েশন ভালো করে বুঝতে হবে। আমি এই ক্লাসে তোমাদের কাছে একটা বার্তা দেব যে বিভিন্ন ধর্মীয় ভাবাবেগ কিন্তু চলছে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে, বিভিন্নভাবে কি করা হচ্ছে, মানে ধর্মে হয়তো নেই বিষয়গুলো, কিন্তু ধর্মের মোড়কে চালিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। ওই জায়গা থেকে আমাদের সচেতন থাকতে হবে। ঠিক আছে, ওই জায়গায় গেলে হবে না, ফাঁদে পা দিলে হবে না। তোমরা পড়াশোনা করছো সকলে চাকরি পাওয়ার উদ্দেশ্যে, তাহলে মেন টার্গেট চাকরি পাওয়া। তো সেই জিনিসটাকে তোমাকে ফোকাস করতে হবে। সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ থাকা যাবে না। ইউটিউব দেখছো, ক্লাস দেখছো, এই পর্যন্ত ক্লাস এইগুলোই দেখো, কারণ তোমার সময় তোমার পিছনে ব্যয় করতে হবে। অন্য কিছুতে ব্যয় করে ফেললে মানে তুমি লস করলে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, ধর্ম কিন্তু মানুষকে ভুল কিছু শেখায় না, মানুষকে ভেদাভেদ তৈরি করা ধর্মে শেখায় না। মানুষের ঐক্যের কথা বলে, প্রত্যেক ধর্ম অন্য ধর্মকে রেসপেক্ট করে। তো এই জায়গায় আজকে হয়তো কিছু রাজনৈতিক স্বার্থে মানুষের মধ্যে কি করা হচ্ছে, ভাগ করে দেওয়া হচ্ছে। এই জিনিসটা থেকে আমাদের সচেতন থাকতে হবে যে ও অমুক, ও খারাপ, ও ভালো, এই ভালো, ওই ভালো, তাই ভালো চলছে মার্কেটে, কিন্তু বিষয়টা তোমরা অত কান দেবে না। ঠিক আছে, এটা এই জন্যই বললাম, কারণ তোমাদের টার্গেট থেকে তোমরা কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবে। যখন তোমার টার্গেট, তুমি সামনে যাচ্ছ, এদিকে ওদিকে যদি তাকাও, তাহলে তুমি কি হতে পারে, হয় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে রাস্তায়, তুমি গাড়ি চালাচ্ছ এদিকে একবার ওদিকে একবার, সমস্যা হয়ে যাবে, বিপদে পড়তে পারো, বা তুমি লক্ষ্যভ্রষ্ট হয়ে গেলে।
ঠিক আছে, এই জিনিসটার জন্য আমি এইগুলো বলছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। এবং সমাজটাকে আমাদের শিক্ষিত সম্প্রদায় কিন্তু তুলে ধরতে হবে। শিক্ষা বলা হচ্ছে জাতির মেরুদণ্ড। এই যে শিক্ষাটাকে বর্তমানে এই যে চাকরি পরীক্ষা হচ্ছে না, বিভিন্ন কেস বিভিন্ন ফলে আটকে গেছে, যাই হোক, যদিও এগুলো মিটে যাবে, সময়ের হয়তো একটু সময় লাগছে, বাট এগুলো সলভ হয়ে যাবে। এবং তোমরা প্রত্যেককে এটাই বলবো আমি, যে পড়াশোনাটাকে কিন্তু ছেড়ে দিও না, যে কবে হবে কি হবে একটা অনিশ্চিত ব্যাপারগুলো দেখছো, বাট নিয়োগ কিন্তু আমাদের স্টুডেন্টরা পাচ্ছে, বিভিন্ন চাকরিতে জয়েন করছে, পাচ্ছে, টুকটাক করে অনেকেই পেয়েছে, যদি আমরা দেখি তোমরাও পাবে। ঠিক আছে, তো সেই জায়গাটায় টিকে থাকতে হবে। তোমার মাঠে নেমেছো যখন, একবার পুরো খেলা শেষ করে আসতে হবে। ঠিক আছে, ওই মাঝখানে উঠে আসলে চলবে না, একটু ধৈর্য ধরতেই হবে। মোপলা বিদ্রোহ, এটা কিন্তু পরীক্ষা আসার প্রশ্ন, বহুবার এসছে। মোপলা বিদ্রোহ যেটা হয় মালাবার উপকূল, এবং এটা কেরলে হয়, এটা কৃষক বিদ্রোহ। ঠিক আছে, কৃষক বিদ্রোহ। পরবর্তী কোশ্চেন আমরা বলছি, 1621 সালে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিল? সারা পৃথিবীতে আমরা যদি দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা আছে, বিভিন্ন জায়গায়। আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, আমেরিকাতেও কিন্তু শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ ঝামেলা আছে। ওকে, শ্বেতাঙ্গদের সুবিধা বেশি দেবে, কৃষ্ণাঙ্গদের কম দেবে, এই নিয়ে কিন্তু প্রচুর ব্যাপার রয়েছে। আমাদের এখানে হয়তো ধর্মীয় ঝামেলা আছে, এটা কিন্তু তৈরি করে দেওয়া হচ্ছে কৃত্রিমভাবে, তাই না? ইংরেজরাই তৈরি করে গেছে, সেই বীজ বপন করে গেছে, এখন ফুল ফল হচ্ছে আর কি, এরকম ব্যাপার। তো বিভিন্ন জায়গায় এই ইংরেজরা বিভিন্ন জায়গায় শাসন করেছে, যেখানে দেখেছে যে রকম নেগেটিভ জায়গা আছে, যেরকম মানুষের সফট জায়গা, সেই জায়গাটাকে অ্যাটাক করেছে। কোথাও শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ করেছে, কোথাও ধর্মের এদিক ওদিক করে দিয়েছে, এরকম করেছে। ওকে, তাহলে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিল? স্থাপন করা হচ্ছে সুরাটে। সুরাটটা কোথায়? এটা গুজরাটে পড়ছে। বর্তমান সুরাট বন্দর একটা বিখ্যাত বন্দর ভারতে, গুজরাট রাজ্যের মধ্যে পড়ছে সুরাট। এখানে তারা প্রথম ঘাঁটি স্থাপন করেছিল 1621 সালে। পরবর্তী কোশ্চেন হচ্ছে, কে অনুশীলন সমিতি সংগঠিত করেছিলেন? অনুশীলন সমিতি এটা গঠিত হয় 1902 সালে কলকাতাতে। এগুলো কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। ঠিক আছে, অনুশীলন সমিতির বহু শাখা তৈরি হয়। ঢাকার অনুশীলন সমিতি অশ্বিনী কুমার দত্তের নেতৃত্বে, ঢাকা অনুশীলন সমিতি পুলিন বিহারী দাস, অশ্বিনী কুমার দত্ত নয়, পুলিন বিহারী দাস, আমার বলতে মিস্টেক হয়েছে, যাই হোক, পি মিত্র, প্রমথনাথ মিত্র এবং সতীশচন্দ্র বসু, তাদের নেতৃত্বে তৈরি হয় অনুশীলন সমিতি। প্রমথনাথ মিত্র বা পি মিত্র, এটা কিন্তু পরীক্ষা আসা কোশ্চেন, WBCS। 1902 সালে গঠিত হয় কলকাতাতে। এটাই প্রথম বিপ্লবী সংগঠন তৈরি হয়েছিল ভারতে। 1857 বইটির রচয়িতাকে? 1857 সিপাহী বিদ্রোহের মেন উদ্দেশ্য, সিপাহী বিদ্রোহকে তুলে ধরা হয় এই বইতে। সিপাহী বিদ্রোহের ঘটনা নিয়ে তৈরি লেখা হয়েছিল 1857। তো এই বইটির লেখক কে? বইটির লেখক হচ্ছে সুরেন্দ্রনাথ সেন, SN সেন, সুরেন্দ্রনাথ সেন। প্রশ্নও দেখো, তুমি জানো সুরেন্দ্রনাথ সেন, কিন্তু এখানে ঠিক খুঁজে পাচ্ছ না, ভালো করে খেয়াল করতে হবে। সুরেন্দ্রনাথ সেন বইটার লেখক। ভারত ভাগ হচ্ছে সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবোধের আত্মসমর্পণ। তো ভারত ভাগ সম্বন্ধে এই মন্তব্য কে করেছিলেন? ভারত ভাগ হচ্ছে সাম্প্রদায়িকতার কাছে একটা জাতীয়তাবোধের আত্মসমর্পণ। ভারত ভাগ সম্বন্ধে এই মন্তব্য কে করেছিলেন? এটা হচ্ছে মন্তব্য কে করেন? সৈফুদ্দিন কিচলু, MN রায়, সি রাজা গোপালাচারী, চক্রবর্তী রাজা গোপালাচারী, নাকি মৌলানা মোহাম্মদ আলী? কোশ্চেন নাম্বার 9, সঠিক উত্তর কি হবে? সৈফুদ্দিন কিচলু। WBCS প্রিলিমস এর কোশ্চেন, ঠিক আছে, বেশিরভাগ কোশ্চেনই পরীক্ষা আসা কোশ্চেনই আমি করাচ্ছি। পরবর্তী প্রশ্ন, প্রার্থনা সমাজ, এগুলো নিয়ে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? কবে প্রতিষ্ঠা হয়েছিল? প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? আত্মারাম পাণ্ডুরঙ্গ।
আত্মারাম পাণ্ডুরঙ্গ, এই প্রার্থনা সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, এগুলো কিন্তু সেই সমাজ সংস্কারের উদ্দেশ্যে মূলত। ঠিক আছে, সমাজে একটা সময় বিভিন্ন ধরনের জাতিভেদ প্রথা বা অন্যান্য ছিল, সেই সমাজটাকে কুসংস্কার মুক্ত করতেই এই সমস্ত উদ্যোগ 1867 সালে আত্রাম পাণ্ডুরঙ্গের উদ্যোগে মহারাষ্ট্রে গড়ে উঠেছিল প্রার্থনা সমাজ। ক্লিয়ার? ঠিক আছে। পুনা সার্বজনিক সভা, পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠা করেন নিম্নের কোন ব্যক্তি? মহারাষ্ট্রের পুনেতে পুনা সার্বজনিক সভা এর প্রতিষ্ঠাতা কে? স্বামী শ্রদ্ধানন্দ, গোবিন্দ মহাদেব রানাডে, জ্যোতিবা ফুলে, আত্মারাম পাণ্ডুরঙ্গ। কোশ্চেন নাম্বার 11, প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গোবিন্দ মহাদেব রানাডে। অপশন বি। সালটা কত? 1870 সালে। 1870 সালে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিল? বলো, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিল? বারীন্দ্র কুমার ঘোষ, দ্বারকানাথ বিদ্যাভূষণ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি বালগঙ্গাধর তিলক? বালগঙ্গাধর তিলক প্রকাশিত যে পত্রিকাগুলো বা সম্পাদিত পত্রিকা হচ্ছে মারাঠার কোথাও মারাঠা এবং কেশরী, দুটো পত্রিকা। মারাঠা, এই যে মারাঠা নামটা একটু কোথাও কোথাও দেখবে একটু আলাদা আছে, তো সেটা খেয়াল রাখতে হবে। একই সঙ্গে মারাঠা এবং কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন বালগঙ্গাধর তিলক। মাহারাট্টা মারাঠি ভাষায় প্রকাশিত হতো। আচ্ছা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, অপশন সি এখানে সঠিক উত্তর আমরা বলবো। দ্বারকানাথ বিদ্যাভূষণ এবং তোমার বিদ্যাসাগর সম্পাদিত পত্রিকা ছিল সোমপ্রকাশ। কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? প্রতিষ্ঠা সালটা বলতে হবে। প্রতিষ্ঠাতা কে ছিলেন? এগুলো কিন্তু পরীক্ষায় এসেছে এবং আসার মতো প্রশ্ন আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হিন্দু কলেজ এবং আরেকটা রয়েছে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, এই দুটো প্রতিষ্ঠিত হয়েছে একই সালে। স্কুল বুক সোসাইটি। ঠিক আছে, তো এই দুটো প্রতিষ্ঠা সাল একই, সালটা 1817 সালে। 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছে এবং ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, দুটোর প্রতিষ্ঠাতা আমরা যদি দেখি ডেভিড হেয়ার। ডেভিড হেয়ার প্রতিষ্ঠাতা হচ্ছে ডেভিড হেয়ার। সালটা কত? 1817। প্রত্যেকে এটা মনে রাখবে, এটাও 1817। প্রতিষ্ঠাতা হচ্ছে ডেভিড হেয়ার। পরবর্তী কোশ্চেন, স্বাধীনতা লাভের সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এগুলো কিন্তু পিওয়াইকিউ। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় আসা প্রশ্ন। জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল ভারত যখন স্বাধীনতা লাভ করছে? মৌলানা আবুল কালাম আজাদ, জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, নাকি জে.বি. কৃপালিনী? কোশ্চেন নাম্বার 14। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে জে.বি. কৃপালিনী। জে.বি. কৃপালিনী, অপশন ডি। পরবর্তী প্রশ্ন, কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয়? ট্র্যাডিশনাল মডার্নাইজার কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রামমোহন রায়, নাকি বি.জি. তিলক, বাল গঙ্গাধর তিলক? ট্র্যাডিশনাল মডার্নাইজার, ভারতের আধুনিক পুরুষ বলা হয় অনেক সময় কাকে? রামমোহন রায়কে। ঠিক আছে, ভোরের শুকতারা বলা হয় রামমোহন রায়কে। এখানে ট্র্যাডিশনাল কথাটা যখনই আসবে তখন তোমার উত্তর কি করতে হবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অপশন এ সঠিক উত্তর হয়। এটা অনেকে রামমোহন রায় মনে করে, বাট নয়, এটা উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তী কোশ্চেন, প্রথম ইঙ্গ নেপাল যুদ্ধ, ইংরেজদের সঙ্গে নেপালের যুদ্ধ হয়
নিম্নের কোন গভর্নর জেনারেলের সময় কত সালে? ইঙ্গো নেপাল, ইংরেজরা কার সঙ্গে ঝামেলা করেনি আর কি। তারা তো প্রথমে এখানে এসে পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, তারপর ইংরেজরা বিভিন্ন ওলন্দাজদের সঙ্গে যুদ্ধ করে, ফরাসিদের সঙ্গে যুদ্ধ করে, তাদেরকে তাড়ায় একটা একটা করে, নিজেরা আধিপত্য বিস্তার করে, ভারত লুট করে ইংরেজরা। ঠিক আছে, নেপালের সঙ্গে যুদ্ধ, একবার ইঙ্গো মারাঠা যুদ্ধ, ইঙ্গো মহীশূর যুদ্ধ, তাই তো, ইঙ্গো আফগানিস্তান যুদ্ধ, ইঙ্গো বার্মা যুদ্ধ, ইঙ্গো নেপাল যুদ্ধ, প্রত্যেকের সঙ্গে ঝামেলা করেছে আর কি। ইঙ্গো নেপাল যুদ্ধ প্রথম যেটা হয়েছিল লর্ড ময়রার সময় 1814 সালে, 1814 সালে, এবং ইংরেজদের সঙ্গে গোর্খা সেনাপতি অমর সিং থাপা, তাদের যুদ্ধটা হয়, গোর্খারা পরাজিত হয় 1816 সালে। এটি সগৌলি সন্ধি দ্বারা প্রথম ইঙ্গো নেপাল যুদ্ধের অবসান ঘটে। এটা একটু মাথায় রাখতে হবে, সগৌলি সন্ধি থেকে অনেক সময় প্রশ্ন হয়। এটা হয়েছিল 1816 সালে। 1816 সালে ইঙ্গো নেপাল যুদ্ধ সগৌলি সন্ধি দ্বারা অবসান ঘটে। প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ, ইংরেজদের সঙ্গে মারাঠা যুদ্ধ, মারাঠাদের যুদ্ধ হয় কত সালে, কার সময় হয়? ওয়ারেন হেস্টিং, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, আচ্ছা লর্ড উইলিয়াম বেন্টিং। উত্তর কি হবে এখানে? ইঙ্গো মারাঠা, ইংরেজদের সঙ্গে মারাঠা যুদ্ধ, এটা হয় ওয়ারেন হেস্টিং এর সময় 1775 থেকে 82। এই যুদ্ধ সমাপ্ত হয়, তোমরা প্রত্যেকে জানবে, 1782 সালে সলবায়ের সন্ধি দ্বারা। সলবায়ের সন্ধি, সলবায়ের সন্ধি দ্বারা এই যুদ্ধ সমাপ্ত হয়। সন্ধি দ্বারা এই যুদ্ধ সমাপ্ত হয়। তো এই সময় জুড়েই ওয়ারেন হেস্টিং থাকে বাংলার গভর্নর জেনারেল। ভারত এবং ইউরোপের মধ্যে টেলিগ্রাফ লাইন চালু হয় কার আমলে? টেলিগ্রাফ লাইন এটি চালু হয় কার সময়? জন লরেন্স, লর্ড মেও, লর্ড ক্যানিং, লর্ড এলগিন। উত্তর আমরা কি করবো এখানে? ভারত এবং ইউরোপের টেলিগ্রাফ লাইন চালু হয় জন লরেন্সের সময় 1864 থেকে 69 ভিতরে। জন লরেন্সের সময়কাল এটা। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, এইগুলো কিন্তু পরীক্ষা আসে, ইতিহাসের প্রশ্ন, এবং এগুলো বহু পরীক্ষায় বহুবার এসছে। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, নাটক মঞ্চস্থ করার আগে ইংরেজদেরকে দেখাতে হবে, তাদের কাছে পারমিশন নিতে হবে, অর্থাৎ ব্রিটিশ বিরোধী নাটক যেন মঞ্চস্থ না হয়, সমাজে মানুষ যেন সচেতন না হয়, ইংরেজদের অত্যাচার সম্পর্কে মানুষ যেন জানতে না পারে। ঠিক আছে, এটা আটকাচ্ছে, সংবাদপত্র আটকাচ্ছে। তারা মানে কি সমস্ত দিক থেকে এখন এটা নিয়ন্ত্রণ করছে, তারা নিয়ন্ত্রণ করছে নাটক। বর্তমান নিউজ মিডিয়া দেখেছো ভারতের র্যাঙ্কিং কোথায় আছে জানো? নিউজ চ্যানেল দেখার মতো নেই ভারতে, সব বিক্রি হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে। ঠিক আছে, প্রত্যেকে এটা মাথায় রাখো, সংবাদের চ্যানেল ভুল করেও দেখবে না। লর্ড নর্থব্রুক, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, এটা চালু করে কে? লর্ড নর্থব্রুক, সালটা 1876 সালে। আচ্ছা, পরবর্তী 3 কাঠি আইন চালু হয় কত সালে? আচ্ছা, এটা একটু ভুল রয়েছে অ্যান্সারটা, এটা অ্যাক্ট 3 হবে। হ্যাঁ, অ্যাক্ট 3 একটা সামাজিক আইন, সামাজিক বৈবাহিক আইন, যেটা চালু হয় কত সালে? 1872 সালে। এটা হচ্ছে অ্যাক্ট 3, 3 কাঠিয়া নয়। 3 কাঠিয়াটা ছিল সেই চম্পারণ সত্যাগ্রহে 3 কাঠিয়াটা তুলে দেওয়া হয়, বিহারের চম্পারণ সত্যাগ্রহ। ঠিক আছে, বিহারের চম্পারণ সত্যাগ্রহে সেই বিঘা প্রতি 3 কাঠা জমিতে নীল চাষ করতে বাধ্য করত। প্রত্যেকে যারা কানেক্ট আছো, এটাও হয়েছিল লর্ড নর্থব্রুকের সময়। অ্যাক্ট 3 1872 থেকে 76 ছিল লর্ড নর্থব্রুকের সময়কাল, ভারতের ভাইসরয় ছিলেন। আমাদের যে সমস্ত ব্যাচগুলো চলছে, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ জিডিএমটিএস এর জন্য, এনটিপিসি গ্রুপ ডির জন্য, রেল ফাউন্ডেশন ব্যাচ, নিউ ব্যাচ আছে। এখানে আমরা প্রত্যেকটা
তোমার পরীক্ষা ভিত্তিক কিন্তু ক্লাসগুলো আমরা নিচ্ছি। এসএসসি জিডিএমটিএস পরীক্ষার্থী আছো যারা এই ব্যাচ নিতে পারো যদি আমাদের কাছে পড়তে চাও। রেল এনটিপিসি দুর্দান্ত ব্যাচ রয়েছে, 5 মাসে টোটাল সিলেবাস কভার আছে। আচ্ছা, এখানে আমরা বেশ কিছু আইন বলছি, ঠিক আছে। তো এখানে ভাইসরয় দেশীয় ভাষায় কোন ভাইসরয় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন চালু করে, যেটাকে আমরা বলছি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। প্রেস নিয়ন্ত্রণ করছে দেশীয় ভাষায়, কারণ দেশীয় ভাষা ওরা বুঝতো না। ধরো মারাঠা ভাষা, কত দেশীয় ভাষা বুঝবে? ভারতের কটা ভাষা? ভাষা শেষ আছে? ভারতে বর্তমান সংবিধান স্বীকৃত ভাষা 22টি, তারপরে কি ভাষা নেই? আরো প্রচুর রয়েছে। দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন, কারণ তারা সব ভাষা তো জানতো না। আঞ্চলিক ভাষায় প্রকাশ করে দিলে তো খবর হয়ে যাবে, তাই তো? মানুষ সচেতন হয়ে যাবে, বিদ্রোহ করবে ইংরেজদের বিরুদ্ধে, তো সেটার উপর নিয়ন্ত্রণ আনছে। ব্যাপারটা বুঝতে পারছো? ইংরেজরা ভারতীয়দের কত শোষণ করে গেছে, কত রকম স্বাধীনতা হস্তক্ষেপ করেছে। দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন লর্ড লিটন এটা চালু করেছিল 1878 সালে 14ই মার্চ। পরবর্তীকালে লর্ড রিপনের সময় 1882 সালে এটাকে আবার তুলে দেওয়া হয়। পরবর্তী কোশ্চেন, লর্ড লিটনের পরবর্তী ভাইসরয় কে হন? তো আমরা এখানে কিছু ভাইসরয় রিলেটেড কোশ্চেন করিয়ে দিচ্ছি, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় তোমাদের। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কার সময় হয়, কত সালে হয়, এগুলো কিন্তু অনেক সময় ডাউট হয়ে যায়। লর্ড লিটনের পরবর্তী ভাইসরয় কে হন? লর্ড রিপন। লর্ড লিটনের সময়কালটা হচ্ছে 1876 থেকে 80। তারপর লর্ড রিপন 1880 থেকে 1884। তারপর ডাফরিন, যার সময় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়, তাই তো? এটা বলে দিলাম। পরবর্তী প্রশ্ন এটাই হয়, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় কোন ভাইসরয়ের আমলে? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা সালটা কত আমরা কি জানি? 1885। তো এটা লর্ড ডাফরিনের সময়। লর্ড ডাফরিনের পর লর্ড ল্যান্সডাউন আছে। প্রথম নিয়মিত জনগণনা, এটা কিন্তু পরীক্ষা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম নিয়মিত জনগণনা হয় কার আমলে? প্রথম নিয়মিত জনগণনা অর্থাৎ যেটাকে আমরা আদমশুমারি বলি, এটা চালু হয়েছিল 1881 সালে, 1881-এ। আচ্ছা, প্রথম জনগণনা হয় লর্ড মেয়র আমলে, এটা 1881 মানে লর্ড রিপনের সময়। লর্ড মেয়র সময় যে জনগণনা হয়, 1869 সালে প্রথম জনগণনা হয়, 1869। লর্ড মেয়র ছিল ভারতের ভাইসরয়। পরবর্তীতে আমরা যদি দেখি 1881 থেকে কিন্তু নিয়মিত জনগণনা শুরু হয়। ফ্যাক্টরি আইন পাস হয় কত সালে? ফ্যাক্টরি আইন বা কারখানা আইন বাংলায় বললে প্রথম কারখানা আইন, পরবর্তীতে আবার ফ্যাক্টরি আইন আসবে, বাট প্রথম ফ্যাক্টরি আইন হয় 1881 সালে লর্ড রিপনের সময়, ঠিক আছে। কত সালে অস্ত্র আইন চালু হয়, এটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকলো। প্রত্যেকে যারা কানেক্ট আছো, 26 কোশ্চেন আমরা ইতিহাস থেকে করালাম, বিভিন্ন আইন সংক্রান্ত বিষয় একটু হাইলাইট করলাম। দেখো, ইতিহাস থেকে 1-2 করে বেশ কিছু ক্লাস কিন্তু তোমরা পাবে, ভূগোল থেকেও পাবে, সায়েন্স থেকেও পাবে। ক্লাসগুলো করতে থাকো, প্রত্যেকে পড়াশোনা করতে থাকো। মূল ফোকাস কিন্তু পড়াশোনা থাকবে, আনুষঙ্গিক বিষয়ে মাথা ঘামালে হবে না। তোমাদের টার্গেট যেটা আছে সেটা ফুলফিল করতে হবে, এবং তার জন্য তোমাকে যে যে কাজগুলো করতে হবে। ওকে, অর্থাৎ পড়াশোনা নিয়মিত করো 6-8 ঘন্টা, ওকে, এবং নিজেকে পড়াশোনার মধ্যেই ডুবিয়ে রাখো। অন্যান্য বিষয়ে বিশেষ মাথা ঘামালে চলবে না, কারণ মেন টার্গেট তোমার যেটা, সেটা তোমাকে পৌঁছতে হবে। লক্ষ্য যেটা, সেখানে পৌঁছতে গেলে তোমাকে কিছু স্যাক্রিফাইস করতেই হবে। সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ থাকলে হবে না। অর্থাৎ সময় তো ফেসবুক বা ইউটিউব, এটা রিলস দেখতে শুরু করলে ব্যাস চললো, আঙুল চলছে, আঙুল ব্যথা হয়ে যাচ্ছে, বাট রিলস শেষ হচ্ছে না। সময়টাও দেখবে ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেছে, ঠিক আছে। বেকার সময় নষ্ট হচ্ছে। অনেকে আছে, আমি দেখেছি ইউটিউবে স্টাডি ভ্লগ, সারাদিন কি করছে? স্টাডি ভ্লগ করছে। আরে ভাই, ভ্লগ করছিস নাকি তুই পড়াশোনা করছিস, সেটা পরীক্ষার খাতায় গিয়ে বোঝা যাবে। ওকে, ওইসব করতে গিয়ে সময় নষ্ট করো না। ইনকাম হবে, পড়াশোনা হবে, ব্যাপারটা ওই পড়াশোনাটা আর হবে না, ঠিক আছে। আমি জাস্ট সচেতন করছি তোমাদেরকে যে বিষয়টা পরে করো, একটা কিছু পেয়ে নাও, কারণ কম্পিটিশন প্রচুর হাই। যে পরীক্ষায় তুমি দাও, সেন্ট্রালে পরীক্ষা দাও আর রাজ্যের পরীক্ষা দাও, পরীক্ষার্থী ভর্তি প্রচুর,
এবার তোমাকে সেই জায়গায় যেতে গেলে তোমাকে কিছুটা ত্যাগ করতে হবে, ঠিক আছে? ওই যে আদার পারপাসে তুমি সময় নষ্ট করো, তাহলে তোমার মূল উদ্দেশ্যটা থেকেই তুমি দেখবে সরে গেছো, কখন তুমি নিজেই বুঝতে পারবে না। তাহলে বিষয়টা মাথায় রাখো। হয়তো অনেক কথা বলেছি ক্লাসে, বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে, এগুলো একটাই উদ্দেশ্য যে তোমাদের মাইন্ডসেটটা ঠিক জায়গায় রাখো, লক্ষ্যটাকে ঠিক রাখো, লক্ষ্য ঠিক রেখে চলতে থাকো, নয়তো লক্ষ্য ভ্রষ্ট হয়ে যেতে সময় লাগবে। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো। আজকে সেশন এখানে এন্ড হলো। ওকে, টাটা, বাই।